এই যে ইকরার বান্ধবীরা এরা এরা ইকরাকে অনেক ভালোবাসে, ইকরার এরকম বিদায় স্বাভাবিক তাদের মন খারাপ হইতে পারে, তারাও ধাক্কা খাইছে বা বাড়ি খাইছে, ইটস ওকে। কিন্তু কোন মানুষ যদি মৃত্যুর 2-4 দিন আগে 3 দিন আগে হোয়াট এভার যদি তার বিকাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ফোনের পাসওয়ার্ড এগুলো বান্ধবীদের সাথে শেয়ার করে দিয়ে যায়, তার মানে কি দেয়ার ইজ সামথিং রং। একজন আর্টিস্ট সেটে গিয়ে কেন রুম লক করে থাকবে? কাজ আমরাও করেছি, কাজ অনেকে করে, কিন্তু আমরা তো রুম লক করে থাকি না। পরকীয়া কিন্তু যতটা স্বাভাবিক মনে হয় বিষয়টা আসলে তা না। পরকীয়ার কারণে আত্মহত্যা করলো, এগুলার কিন্তু কাইন্ড অফ মার্ডার, তাই না? ইকরার 3 বান্ধবীকে এখনই আটকান, ওরা সব জানে। নতুন লাইভে এসে হঠাৎ করেই এমন বিস্ফোরক দাবি করলেন আলভি। কিন্তু কেন? সত্যিই কি ইকরার এমন কোনো গোপন রহস্য আছে যা শুধু তার ওই 3 বান্ধবীই জানে, নাকি চারপাশে চাপ থেকে নিজেকে বাঁচানোর জন্য এবার নতুন কোনো মিথ্যার আশ্রয় নিচ্ছেন আলভি? পুরো ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আলভির সাম্প্রতিক এই লাইভ ভিডিওটি রীতিমতো ঝড় তুলেছে। লাইভে এসে বেশ উত্তেজিত ও নার্ভাস দেখাচ্ছিল তাকে। তিনি বারবার দাবি করছিলেন যে ইকরা সম্পর্কে আসল সত্যিটা তার ওই 3 বান্ধবীর কাছেই লুকিয়ে আছে। আলভির ভাষ্যমতে এতদিন যা যা ঘটেছে তার পেছনের অনেক অজানা তথ্য ওই বান্ধবীরাই সবচেয়ে ভালো বলতে পারবে। তাদের জিজ্ঞাসাবাদ করলেই সব সত্যি বেরিয়ে আসবে। আলভির এমন কথা শুনে নেটিজেনদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে দর্শকদের মনে বড় একটা সন্দেহও ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করে আলভি কেন ইকরার বান্ধবীদের দিকে আঙুল তুলছেন? অনেকেই মনে করছেন সম্প্রতি চারদিক থেকে আলভির উপর যে তীব্র চাপ সৃষ্টি হয়েছে তা থেকে মানুষের মনোযোগ সরাতেই তিনি এই নতুন চাল চেলেছেন। নিজের দোষ ঢাকতে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতেই কি তবে ইকরার বান্ধবীদের দিকে অভিযোগের তীর ছুড়ছেন তিনি, নাকি আসলেই এমন কোনো অন্ধকার সত্য লুকিয়ে আছে যা এতদিন সবার চোখের আড়ালে ছিল? পরিস্থিতি এখন যেদিকে এগোচ্ছে তাতে প্রতিদিন নতুন নতুন চমক সামনে আসছে। আলভির এই বিস্ফোরক দাবির পর ইকরার ওই 3 বান্ধবীও কিন্তু আর চুপ করে বসে নেই। চারদিকের এই তুমুল বিতর্কের মাঝে অবশেষে মুখ খুলেছেন তারা। আলভির অভিযোগের কড়া জবাব দিতে গিয়ে তারা এমন কিছু তথ্য সামনে এনেছেন যা শুনলে যে কেউই চমকে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন ইকরার বান্ধবীরা আসল ঘটনা নিয়ে ঠিক কী ফাঁস করল এবার সেটাই শুনে নেওয়া যাক। আমি বলছি, আমি এতদিন আমার আরেক বান্ধবী লুপিন আমরা কিন্তু এতদিন চিল্লাই খালি বলছি, নতুন করে আসলে বলার কিছু নাই। হ্যাঁ, নতুন করে বলার কিছু নাই, শুধু এতটুকুই বলবো যা যা এভিডেন্স দেওয়া হয়েছে, যতবার যত কিছু বলা হয়েছে বারবার এটাও বলেছি পুলিশের কাছে ইকরার ফোনটা আছে যতটুকু আমরা জানি। আমার আর লুপিন আর আপনারা অনেকেই বলেছে যে বান্ধবীদের কাছে কিভাবে পাসওয়ার্ড থাকে। ভাই, বান্ধবীদের কাছে পাসওয়ার্ড থাকেই। আমিও আমার পাসওয়ার্ড আমার ফ্রেন্ডদেরকে দিয়ে রাখি, ইনকেস অ্যাক্সিডেন্ট হলে যেন পাসওয়ার্ড দিয়ে ফোনটা খুলে কাছের মানুষকে ফোন দিয়ে জানাতে পারে। তো আমাদের কাছে ওর পাসওয়ার্ডটা আছে। পুলিশের কাছে যদি ফোনটা থেকে থাকে, ওর ফোনে প্রচুর এভিডেন্স আছে, তাহলে হচ্ছে আমরা ওইভাবে ওদেরকে মানে আমাদের কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে খুলে ওরা এগুলো কালেক্ট করতে পারে। তো এতদিন তো সবকিছু আমরা বলেছি, আপনারা কাইন্ডলি ওদেরকে থেকে কেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমি এটা বুঝি না। পরকীয়ার কোনো শাস্তি নাই, এটা কোন ধরনের ল? এটা কি কোনো কথা? পরকীয়ার তো আসলে শাস্তি হওয়া উচিত। পরকীয়া কিন্তু যতটা স্বাভাবিক মনে হয় বিষয়টা আসলে তা না। পরকীয়ার কারণে আত্মহত্যা করলো, এগুলার কিন্তু কাইন্ড অফ মার্ডার, তাই না? মানে শুধুমাত্র হাতে খুন করলে মানুষ হচ্ছে শরীরে যখন দেখলে রক্ত দেখলে মানুষের কাছে মনে হয় খুন, কিন্তু মানসিক ভাবে কাউকে খুন করলে সেটা কি খুন না? নতুন সরকার আসছে আমাদের, তো দেশে এখন আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। নতুন সরকার আসছে, কত কিছু নতুন নতুন ভাবে চেঞ্জ করে আনতেছে। আমার তো মনে হয় এগুলোরও শাস্তির ল ক্রিয়েট করা উচিত। তাই তো পরকীয়া এখন অনেকে বলবে যে মেয়েরা ছেলে, ভাই পরকীয়া শাস্তি সেটা ছেলে হোক মেয়ে হোক যেই করুক সেম হওয়া উচিত। আর তিথি আলভি যতটুকু দোষী, তিথি অতটুকু দোষী, দুইজনকে। আর তিথির এগেইনস্টে ডেফিনেটলি ও তো আসামি, ওই তো আসামি। ও তো তিলে তিলে আমার বান্ধবীকে শেষ করছে, ও তো এটার জন্য দোষী। কেন? যখন ও যে বললো যে ইকরার সাথে আমার অনেক কথা হয়েছে, ও আমাকে বাসায় ডাকছে, আমার সাথে অনেক ওর সাথে ভাইও আড্ডা দেয় নাই, ওর সাথে বসে বান্ধবীর মতন বসে বসে কফি খেয়ে আড্ডা দেয় নাই। ওই কফি ডেট মানে এটা আড্ডা ছিল না। ওকে বলছে, বুঝাইছে যে তিথি তুমি তোমার জায়গায় থাকো। আমি জানি আলভির সাথে কি, আলভি এত বছরে আমাকে ছাড়ে নাই, ও আমাকে ছাড়বেও না, বা আমিও আলভিকে ছাড়, আমাদের একটা বাচ্চা আছে। তুমি তোমার জায়গায় থাকো, বাট আমার মনে হয় জিনিসটা এখন ইটস হাই টাইম যে তোমার জায়গাটা বোঝা উচিত।
তো ওই দিন ওগুলো শোনার পরে ও সরে গেল না কেন? ও এখন আসছে এগুলো বলতে যে আমার সাথে কথা হয়েছে, আমার সাথে এই হয়েছে। ওর তো উচিত ওর যদি এত আত্মসম্মান, ও কি বেহায়া? ওরা তো দুজনই বাংলাদেশ। আলভি যে বলে আমি, ও যে দেখাইলো ও হচ্ছে ঘুরে চলে গেছে, টিকেটের কি কি দেখাইলো, আমি এটা না টিকেটে নিয়ামতুল্লাহ ভুইয়া ওর নাম, ও তো জাহের আলভি যেটা কিং, কিন্তু নিয়ামতুল্লাহ ভুইয়া। কিন্তু ও আমি যতটুকু মনে করতেছি, আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বা যেটাই হোক, কিন্তু দিদি বা পুরো যে টিম যে বাংলাদেশে চলে আসলো, ওরা যে শুটিং করতে গেল, পুলিশ কেন ওদেরকে ধরতেছে না? বাকি যারা ওখানে ছিল ওদেরকে জিজ্ঞাসাবাদ করুক যে ওই দিন বার্থডে সেলিব্রেশনে কি ছিল, ওরা শুটিং এ কি কি করছে না করছে, সবার তো এটা জানার কথা। ওরা কেন ওই বাকি ক্রু মেম্বারদেরকে ধরতেছে না? নেক্সট টাইম যেন কেউ পরকিয়া করে বউকে এগুলোর জন্য কোনো সাহস কেউ না পায়। ভাই, কাউকে ভালো লাগলে তুই বলে দে তোর বউকে, তোর হাজবেন্ডকে আমার আর সংসার করা সম্ভব হচ্ছে না, একটা করে তোরা আলাদা হ। কিন্তু এভাবে একসাথে থাকবো, তোমাকে টর্চার করবো, সেটা দরকার নেই। দিলে মারার দরকার নেই। আমরা ওনার পরিবারের সাথে আইনের লোকের কথাবার্তা হচ্ছে, এটা ওনারা দেখছেন, আমরা তো বলেই যাচ্ছি, এটা বাকিরা অবশ্যই ওনারা ওনাদের কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের তো যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা তো করছি, আমরা তো বলছি। আর মামলা উঠানোর জন্য তো প্রেসার চলছেই, অবশ্যই মামলা উঠানোর জন্য প্রেসার দেওয়া হচ্ছে। আমি হচ্ছে ইকরার বেস্ট ফ্রেন্ড, খুব কাছের বন্ধু, অনেক বছরের বন্ধুত্ব আমাদের। আর আমার নাম হচ্ছে গিয়ে ডাক্তার খাদিজা। যাই হোক, এখন আমরা আসল কথাটাই আসি, যেগুলো আপনারা বেসিক্যালি জানতে চাচ্ছেন। আপনারা কারণ জানতে চাচ্ছেন নাকি পুরো জিনিসটা জানতে চাচ্ছেন? আমি কারণটাই বলি, পুরো জিনিসটা অলরেডি আপনারা জানেন কি কি হয়েছে। আচ্ছা, কারণ আমি তো একদম মানে সিওরিটি দিয়ে বলতে পারবো না যে এই কারণে হয়েছে, কারণ লাস্ট যখন ওর সাথে আমার কথা হয়েছে 10:46-এ যখন কথা হয়েছে এম সকালে 10:46 PM তো নাই দুনিয়াতে। আচ্ছা, যাই হোক, যখন কথা হয়েছে তখন পর্যন্ত আসলে ও সবই শেয়ার করে। আমরা 3 বান্ধবী, আমাদের একটা গ্রুপ আছে, ও আমাদেরকে সব শেয়ার করে। যেমন হচ্ছে 2 দিন আগে ওর মন টন যখন খারাপ ছিল, 2 দিন আগে একটা ম্যাসিভ জিনিস নিয়ে হচ্ছে গিয়ে ওদের স্বামী স্ত্রী ঝগড়া হয়। তো যখন মন টন খারাপ ছিল তখন এমনও হয়েছে যে সে ঘুমের ওষুধ খাইছে, একসাথে ঘুমাবে দেখে 3-4টা ঘুমের ওষুধ খাইছে, যে আমি এমন ঘুম দিব যাতে আমার হচ্ছে গিয়ে মানে 24 ঘন্টা কোনো ডিস্টার্ব না হয়। তো তখন ওর কাছে মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, আমার যদি কিছু হয়ে যায়, ওর মোবাইলের পাসওয়ার্ডটা লিখে দিয়ে গেছে। তো আমি তখন বুঝাইলাম আমরা যে পাগলামি করিস না, ঘুমা, তো তোর এখন রেস্টটা দরকার। যাই হোক, এখন দেখা গেছে যে যেটা বললাম আর কি, যে ও সবই শেয়ার করে। যেমন এই ব্যাপারটাও শেয়ার করছে যে কি নিয়ে ঝগড়া হয়েছে। সকালবেলা যদি এমন কিছু আগে থেকেই ওর মাথায় থাকতো যে ও করবে, ও মেন্টালি ফিট না এখন, বা ওর মাথায় এগুলো ঘুরতেছে, ও কিন্তু জানাই তো, ও একটু হলেও বলতো আমার খারাপ লাগতেছে বা আমার কিছু ভালো লাগতেছে না, বা তোর আমাকে মাফ করে দিস, যেটা আমরা নর্মালি করি। যে খুব ভালনারেবল সিচুয়েশনে গেলে আমাদের যদি ওটা করে, অল্প বয়সে আমরা সবাই কাউকে না কাউকে ভয় দেখাইছি যে আমরা বলি আমরা মাফ করে দিই এটা। ও সবসময় এরকম, মানে কিছু হলে আমাদেরকে জানাবেই, আমরা জানি না আসলে এমন জিনিস খুব কম আছে। তো যদি এরকম আসলেই ডেঞ্জারাস কিছু হতো ও সকালবেলা জানাইতো, কিন্তু বলে নাই। ও 2 দিন ধরেই বলতেছে ও নেপাল যাবে। ওই দিন যখন কথা হয়েছে তখনও সে হচ্ছে কি একটা টেক্সট দিল, কথা আমার সাথে তো আলাদা কথা হচ্ছে, গ্রুপে টেক্সট দিল যে আমি নেপাল যাব। তো যেহেতু বিকালে ইফতার পার্টি ছিল, আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে যাই, তাকে প্রোগ্রামটা শেষ করে যা, কারণ এত মানুষের একটা প্রোগ্রাম শেষ, নর্মাল, আর কোনো কিছু আর কথা হয় নাই। ওই দিন আমি যেই হসপিটালে আছি, ওনার জানাজা নিয়ে আমাদের হসপিটালে জানাজা হয়, মানে ওনার এসব নিয়েও আমি একটু আপসেট ছিলাম, বিজি ছিলাম। তো আমি না আর এরপরে ওকে আর ফোন দিব ওই সময়টা হয়নি। এই 2 ঘন্টার মধ্যে আসলে এমন কি হয়ে গেছে আমি জানি না। যে এই মেয়েটা হচ্ছে আগের দিন ওর জিনিসপত্র, ওর শখের জিনিসপত্র যে সংসারে ও গুছাইছে, ফার্নিচার, ওর বেডরুমের ফার্নিচার, শখের ফার্নিচার গুলো, এগুলা ওর বাবা কিনে দিয়েছে। ওর সংসার ও নিজে, বাবা ওর সব ফার্নিচার কিনে গুছাই দিচ্ছে, নিজের মতো গুছাইছে। এই জিনিসগুলো নিয়ে যে অন্য রুমে রাখলো, যেটা আমরা ওদের বাসায় গেস্ট রুম ছিল আর কি, যে ও আলবির সাথে এক রুমে থাকবে না। যে সবকিছু ফার্নিচার সরালো, যে বললো যে ঈদের পরে আমি আলাদা হয়ে যাব, যে কোনো জায়গায় যে উঠবো, কারো বাসায় উঠবো, নাহলে বাবা আমার কাছে চলে যাবো, বা নিজে একটা বাসা নিবো। যে আগের দিন পর্যন্ত এত শক্ত ছিল যে এই মানুষটার সাথে সে থাকবে না,
বা হচ্ছে গিয়ে সে নিজেকে শক্ত করতে চায়, মুভ অন করতে চায়, তার সকালে 2 ঘন্টার মধ্যে কি এমন হলো? মানে আমাদের কোশ্চেন একটাই, আমারও জানার একটাই, যে এই 2 ঘন্টার মধ্যে এমন কি হলো, এমন কি বললো ওকে যে ও হচ্ছে গিয়ে এত ট্রিগার হলো যে নিজে স্টেপ নিল, নাকি ও স্টেপ নিল না, ওকে জেনে শুনে ও এমন কিছু জেনে গেল কিনা এই 2 ঘন্টার মধ্যে, যেটা ও হচ্ছে গিয়ে এক্সপোজ করে দিলে সমস্যা। আমার কাছে অ্যাজ এ ডক্টর আমি একটা জিনিস যেটা আমি বুঝছি সেটা হচ্ছে, আমরা ফরেনসিক মেডিসিনে পড়েছি, এটা হচ্ছে আমাদের এইসব কেসগুলোতে কিছু আমরা আলামত থাকে, হ্যাঁ, সিমটমস থাকে, যেমন হ্যাঙ্গিং কেসগুলোতে হয়। তো যেহেতু প্রথম দিন আমি দেখছি, আমি আসলে এত কিছু মাথায় ঢুকে নাই, তখন তো আসলে এত কিছু মনে থাকে না ওই শোকের অবস্থায়। এই জিনিসগুলো আমি 2 দিনে খুব চিন্তা করলাম। এখন আমার এটা একটা জিনিস, একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, ও ঘরের জামা কাপড় পরা ছিল না। আপনারা যদি দেখেন, একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যে ওকে রিক্সায় করে নিয়ে যাচ্ছে। আপনারা যদি দেখেন যে ওর হচ্ছে কি বাইরের সালোয়ার কামিজ পরা সুন্দর, মানে মানুষ বাইরে যেসব কাপড় চোপড় পরে, ও ঘরে তো নিশ্চয়ই সুন্দর করে সেজেগুজে নাই। কে এত ভালো কাপড় চোপড় পরে? নিশ্চয়ই ওর এমন কিছু তো একটা ও আলবি বলছে, কিংবা কিছু তো একটা হয়েছে। আমি জানি না আলবিও বলছে কিনা, আলবির পাশের মানুষও বলছে কিনা, আই ডোন্ট নো। যেহেতু ওই ছেলেটা বলছে, যে ছেলেটা ওকে নিয়ে আসছে, আলবির অ্যাসিস্ট্যান্ট উদ্ধার করছে, ওই ছেলেটা বলছে যে ওকে আলবি নাকি ফোন দিয়ে জানাইছে। তাহলে আমি ধরেই নিলাম যে আলবির সাথেই কথা হচ্ছিল। আমি ধরে নিলাম, যেহেতু বলছে তার মানে আলবি জানে, মানে আলবির সাথেই কথা হচ্ছে। এমন কি বললো, এমন কি দেখাইলো যে ওর হঠাৎ করে মনে হলো যে ওর এই দুনিয়াতে থাকা উচিত না। না হলে যে মেয়েটা এত বছর ধরে, 16 বছর ধরে একটা মানুষের সাথে আছে, 14 বছর ধরে সংসার করতেছে, ওই মানুষটার তো আজকে থেকে না। আপনারা একটা স্ক্রিনশটও দেখবেন যে 2015 সালেও একবার এরকম বলছিল। তো আজকে থেকে না, আমরা তো দেখতেছি, আমি তো দেখতেছি 12 বছর ধরে ওদেরকে, ওদের সম্পর্কের মোটামুটি শুরু থেকেই দেখতেছি আমি। ঝগড়া হয়, মিটমাট হয়, এইসব নিয়ে ঝামেলা হয়, টুকটাক জিনিস নিয়ে হয়। বাচ্চাটা হওয়ার পরে ওর খুব কনফিডেন্স ছিল যে আচ্ছা ঠিক আছে, এখন বাচ্চা হয়ে গেছে, আলবি বাবা হয়েছে, রেসপন্সিবিলিটি আসছে, ওর কাজ হচ্ছে। তখন ও হঠাৎ করে অনেক কাজও শুরু করে দিল মেইন স্ট্রিমে। তো ভাবলো যে আচ্ছা এখন ব্যস্ত হয়ে গেছে, বাবা হয়ে গেছে, এখন মনে ভালো হয়ে গেছে, এখন মনে এদিক ওদিক আর ছুটবে না। আমরাও ভাবলাম আচ্ছা ঠিক আছে, মানুষের তো একটা বয়স থাকে, একটা বয়সের পরে যে মানুষ একটু হচ্ছে গিয়ে সেটেল হয়। কিন্তু না, আবার দেখা গেল 6 মাস ভালো, 7 মাস ভালো, এরপরে তো আপনারা শুনলে বাচ্চাটা হলো 21 সালে, আর 22 সাল থেকেই ওই মেয়ের সাথে নাকি অ্যাফেয়ার। যাই হোক, প্রথম ও সন্দেহ করতো, আমরা ওকে বুঝাইতাম, আমরা বলতাম যে দেখ, মানুষ কাজ করতে গেলে সব জুটি নিয়েই কথা হয়, তাই না? আমরা ওকে বুঝাইছি, কিন্তু বলে না যে এত বছর ধরে সংসার করতেছি, স্ত্রী মনে খুঁচা দিয়েছে, মানে সেন্স, মানে বলে না যে মেয়েদের হচ্ছে গিয়ে একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে। ওর কোথাও না কোথাও প্রথম থেকেই ওর এই ব্যাপারটাতে ও বুঝে গিয়েছিল যে দেয়ার ইজ সামথিং রং। এতদিন ধরে প্রমাণ খুঁজবে, এর মাঝখানে অনেক কিছু হয়েছে, অনেক জায়গায় ও এটা সেটা, কিন্তু আলবি প্রত্যেকবারই বলছে যে আমরা তো কো আর্টিস্ট, আমরা তো কাজ করতে গেছি। এখন মানে ব্যাপারটা এরকম যে আসলে তোরা কাজ করতে গেছে, কাজ করতে গিয়ে কি করতেছে আমরা তো জানি না, এটা তো প্রুভ করা সম্ভব না। শেষে যেটা হলো, শেষ মুহূর্তে যেটা হলো সেটা হচ্ছে আমাকে ও ইকরা যেটা বলে গেল আমাদেরকে, সেটা হচ্ছে গিয়ে আলবি স্বীকার করেছে ওর কাছে যে হ্যাঁ, আমার মানে ওর জন্য আমার ভালোবাসা আছে, মানে ওই মেয়েটার কথা বলেছে। এখন এটা ইকরার ভাষ্য মতো বলে গেছে, একটা স্ক্রিনশট দিয়েছিল, স্ক্রিনশটটা এখন নাই। মানে ইকরা আবার রেপুটেশনে খুব বিলিভ করে, আর ওর কাছে মনে হয় যে মানুষজন হ্যাক করার চেষ্টা করে। এর আগেও আলবির 2টা আইডি হচ্ছে গিয়ে চলে গেছে, তো খুব কনসাস থাকে এসব ব্যাপারে। ও এসব জিনিস সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে শেয়ার করলো, ডিলিট করে দিত, খালি বলতো তোরা দেখছিস, এরপরে ডিলিট করে দেয়, এরকম আর কি। একজন আর্টিস্ট সেটে গিয়ে কেন রুম লক করে থাকবে? কাজ আমরাও করেছি, কাজ অনেকে করে, কিন্তু আমরা তো রুম লক করে থাকি না কখনো। নাটক পাড়ায় যারা আছেন, যেসব প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস এই বিষয়টা জানতেন, তারা কেউ আজকে মানববন্ধনে আসে নাই। তাদেরকে অনেকবার বলার পরও একজনও আসে নাই। আমাদের মিডিয়ার মানুষদেরকে খারাপ বলে, ওরাই খারাপ বলবে যে না, মিডিয়ার সবাই মনে হয় এমন। কে ডিভোর্সে আছে? ইকরা আপু। এটা তো ওনাদের ব্যক্তিগত কথা, ব্যক্তিগত দ্বন্দ্ব হইতেই পারে, এটা তো আমরা বলতে পারবো না। ঘরে ঘরে এরকম অনেক তিথি আছে, হ্যাঁ, কেউ বলছে কেউ বলছে না।
আজকে ইকরা পরে সুইসাইডাল অ্যাটেম্পটা নিছে বা সুইসাইড করছেন বোধহয় আপনারা জানতে পারতেছেন। আমরা জাস্ট সুষ্ঠু তদন্ত চাই, এটা হত্যা না আত্মহত্যা, এটা মার্ডার নাকি হচ্ছে জাস্ট সুইসাইড, এটা আমরা সুষ্ঠু তদন্ত চাই। আর এটা চাই যে যে অভিনেতা এবং অভিনেত্রীর নামটি জড়িয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা আসছে এইটা যাতে ওনারা ক্লিয়ার করেন। এবং এখন পর্যন্ত ওনারা যে স্টেটমেন্টটা দিয়েছে এটা আসলে নারী সমাজ বা যারা আমরা সোশ্যাল মিডিয়ার আছি এরা আসলে স্টেটমেন্টটা গ্রহণ করছে না। এটা আমার কথা না, এটা মেয়েদের পক্ষ থেকে আমি বলছি, আমি জাস্ট হচ্ছে বায়া হয়ে আপনাদেরকে বলছি, এখানে আমার অনেক আপুরা আছেন তারা বলছেন। সো সবার একই কথা, সেটাই আমি বলছি। সো জাস্ট উই ওয়ান্ট জাস্টিস, দ্যাটস ইট, আর কিছুই না। আমরা চাই অভিনেতা আলভি যাতে ইকরাপুর পরিবারের কাছে ক্ষমা চায়। না, সব শেষ না, অ্যাটলিস্ট এটা উনি সরাসরি লাইভে এসে হোক, ভিডিওর মাধ্যমে হোক, উনি বিচার চাই, হ্যাঁ সুষ্ঠু বিচার চাই। এবং অভিনেতা আলভিকে ইকরাপুর পরিবার এবং আপাম্য জনগণ যারা আছে, যারা কষ্ট পেয়েছে এই ঘটনায়, সবার কাছে উনি ক্ষমা চাক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দেখুন, এখানে একজন তিথির কথা উঠে এসেছে, ঘরে ঘরে এরকম অনেক তিথি আছে, হ্যাঁ, কেউ বলছে কেউ বলছে না। আজকে ইকরা পরে সুইসাইডাল অ্যাটেম্পটা নিছে বা সুইসাইড করছেন বোধহয় আপনারা জানতে পারতেছেন। দেখেন, এখানে আশেপাশে অনেক মেয়েরা আছে যারা সংসার করতেছে, বাচ্চার কথা চিন্তা করতেছে এই সিচুয়েশনটা নিয়ে। যারা 4 বছর এটা নিয়ে সাফার, এটা ওরা যারা ক্লোজ আপুর 4 বছর ওরা জানে সাফার করতেছে। আপু ভাবছে যে বাবু হইলে, একটা বাচ্চা হইলে আমরা চিন্তা করি যে বাবা ভালো হয়ে যায়, একটা ছেলে মানুষ ভালো হয়ে যায়, বাট ভাইয়ার তারপরও ভালো হয়নি। আমি তারপরও তাকে ভাইয়া বলতেছি, মানে কি বলবো, আমার বলার ভাষা নাই। সে তারপরও ভালো হয়নি। আমরা চাই তার সুষ্ঠু বিচার। আমরা চাই না, আমরা চাই ওরা নানা নানুর কাছে থাকুক। আমরা ওইটা চাই, আমরা সবাই চাই ওরা নানা নানুর কাছে থাকুক। কারণ আমরা চাই না যে ও বড় হয়ে আরেকটা আলভি হোক, আমরা চাই না ও বড় হয়ে আরেকটা আলভি হোক। ও বাবার সাথে থাকলে বাবার মতোই হবে, আমরা এটা চাই না। কারণ সে তো ছিলই না, তাকে মা পালছে, সে কি ছিল? সে অনেক ব্যস্ত থাকে, যে ব্যস্ত থাকে, সে কাজ করে, স্বাভাবিক, এটা সে অনেক ব্যস্ত। আমরা এটা চাই ভাইয়া যেন মিডিয়াতে না থাকতে পারে। কে ডিভোর্সে আছে ইকরা আপু, এটা তো ওনাদের ব্যক্তিগত কথা, ব্যক্তিগত দ্বন্দ্ব হইতেই পারে, এটা তো আমরা বলতে পারবো না। এটা যেহেতু অভিনেতা আলভি উনি নিজেই এটা স্টেটমেন্ট দিয়েছেন যে ইকরা আপু ওনার কাছে ডিভোর্স চেয়েছিলেন, তাহলে হতে পারে সত্য, হতে পারে মিথ্যা। যেহেতু ইকরা আপুর আইডিটা ডিসেবল করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে সকল তথ্য প্রমাণ মুছে দেওয়া হয়েছে, সো আমরা তো এখানে অনেক পোস্ট ভাইয়া কিন্তু ভিডিওতে বলেছে আমি সব প্রমাণ দিব, কিন্তু আজ পর্যন্ত সে প্রমাণ দিতে পারে না। যেমন ওরা হচ্ছে ইকরা আপুর সাথে রেগুলার কানেক্টেড, ওরা কিন্তু মেসেঞ্জার থেকে অনেক স্ক্রিনশট নেওয়ার জন্য প্রস্তুত ছিল, যেগুলো তারা প্রচার করবে বা আপুর কথাগুলো কিছু আসছে, ডিসেবল করে ফেলছে, কিছু কিছু কিন্তু আসছে যে উনি শেয়ার করছে, হ্যাঁ। এবং সেখানে ওই অভিনেত্রীর নামটাও ক্লিয়ারলি তার ওয়াইফ বলেছে যে এই অভিনেত্রীর সাথে অমুক জায়গায় তাকে দেখছে, অমুক সিচুয়েশনে তাকে ধরছে, এবং এটা নিয়ে অনেক ঝামেলা তাদের মধ্যে ছিল। সো এইটার কিন্তু স্টেটমেন্ট অলরেডি ওনারা দিয়েছেন যে ইকরা আপু ওনাদেরকে শেয়ার করেছেন, যেহেতু ওনারা অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই জানিয়েছে। উনি বলেছেন ওনার ভিডিওতে যে ইকরা আপুর অনেক বদ অভ্যাস ছিল। তো এগুলো নিয়ে আসলে কথা বলার কিছু নেই, যে মানুষটা মারা গেছে তার ভালো গুণ বা খারাপ গুণ আমরা এগুলো নিয়ে কিছু বলতে চাই না। আমরা জাস্ট এইটুকুই বলতে চাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক, যে এটা হত্যা নাকি আত্মহত্যা। ও আরেকটা কথা আমি বলতে চাই, সাংবাদিক ভাইরা আপনারা এটা প্রচার করবেন, নাটক পাড়ায় যারা আছেন, যেসব প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস এই বিষয়টা জানতেন, তারা কেউ আজকে মানববন্ধনে আসে নাই। তাদেরকে অনেকবার বলার পরও একজনও আসে নাই, এবং কেউ সোশ্যাল মিডিয়াতে এটা কোনো একটা পদক্ষেপ নেয় নাই। এটার রিজনটা কেন নেয় নাই? তারা কি চায় এরকমই হোক, এরকম অনেক ইকরা মারা যাক? তারা কি আমাদের মিডিয়ার মানুষদেরকে খারাপ বলে? ওরাই খারাপ বলবে। আমি মিডিয়াতে কাজ করে আসছি অনেক বছর, এখন আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ওরাই খারাপ বলবে যে না মিডিয়ার সবাই মনে হয় এমন, তাই না? যেহেতু আমাদের অভিনেতাকে নিয়ে কথাগুলো উঠছে, ওরা সবাই বয়কট বলতেছে, অভিনেত্রীকে নিয়ে কথা জড়াইছে, এবং একজন ডিরেক্টর স্টেটমেন্ট দিয়েছে যে তার নাটকের শুটিংয়ে যখন ছিলেন, ডিরেক্টরের বউ স্টেটমেন্ট দিয়েছে যে যখন ওনারা শুটিংয়ে যেতেন ওনারা রুম লক করে থাকতেন ঘন্টার পর ঘন্টা। আপনারা দেখেছেন ওই ভিডিও? হ্যাঁ। তাহলে এই স্টেটমেন্টটা কোথা থেকে আসলো? এটা তো ওনাকে খণ্ডন করতে হবে যে একজন আর্টিস্ট সেটে গিয়ে কেন রুম লক করে থাকবে? কাজ আমরাও করেছি, কাজ অনেকে করে, কিন্তু আমরা তো রুম লক করে থাকি না কখনো আমাদের কো আর্টিস্টদের সাথে। তাহলে এটা যারা নাটকে আছেন, আমি তো নাটকের কেউ না, নাটকে যারা কাজ করেন তারা কি শুধুমাত্র এই জিনিসটাতে চেপে যাচ্ছেন বা এটাতে নীরব ভূমিকা পালন করছেন জাস্ট বিকজ অফ পলিটিক্স, যে এখানে তারা কাজ করবেন?
হয়তো আমিও নাটকের কেউ হলে আমি হয়তো এখানে আজকে নীরব ভূমিকা পালন করতাম, হয়তো উপর মহল থেকে কোনো চাপ আসছে। অ্যাক্টর সিকিউরিটি আমাদের বাংলাদেশের এই একটাই প্রবলেম যে আমরা চোখে দেখতেছি সে দোষ করতেছে, বাট